পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতি হয়তো বাবা হওয়ার অনুভূতি। আমার বিশ্বাসই হচ্ছে না কেউ একজন আধো আধো গলায় আমাকে বাবা বলে ডাকবে, আমার হাত ধরে হাঁটবে। আমি আমার জীবনের সেরা আনন্দটা পেয়ে গেছি। আমার স্বপ্ন পূরণ হবার পরেও হয়তো এতটা আনন্দ হয়নি আজকে যতটা আনন্দ হচ্ছে। আমি বাবা হব, আমার কত দায়িত্ব। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। শোন, তোকে আর রিয়াকে নিয়ে আমি আগামীকাল শপিংয়ে যাব। রুনা আর বাচ্চার জন্য যা যা লাগবে সবকিছু কিনবো। হঠাৎ করে কানে একটা আর্তনাদ ভেসে এলো। গাড়ির চাকার শব্দ শোনা গেল। তারপর তারপর সব কিছু নীরব। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ফোন কেটে গেছে, তবুও রুদ্র হ্যালো হ্যালো করছে। রুদ্র অস্থির হয়ে বলে ওঠে, ইলান এভাবে চিৎকার কেন করলো? আর ফোনই বা কেন কেটে দিয়েছে? ওর কিছু হয়নি তো? আপনি প্লিজ শান্ত হন, ইলান ভাইয়ার কিচ্ছু হবে না। চলুন, ইলান ভাইয়া যেখানে আছে সেখানে যাই। আপনি জানেন তো ইলান ভাইয়া কোথায় আছে? রুদ্র মাথা নেড়ে হ্যাঁ বলে। রুদ্র ব্রিজের রেলিং ঘেঁষে বসে আছে। রুদ্র যেন পাথর হয়ে গেছে। অনিমেষ তাকিয়ে আছে অদূরে পড়ে থাকা ইলান ভাইয়ের ফোনটার দিকে। অ্যাক্সিডেন্টের খবর শুনে পুলিশ চলে এসেছিল। পুলিশ ধারণা করেছে যে ইলান ভাইয়া ব্রিজ থেকে পানিতে পড়ে গেছে। এই নদীতে পড়ে যাওয়ার পর বেঁচে থাকা অসম্ভব। আমি রুদ্রর পাশ ঘেঁষে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার বিশ্বাসই হচ্ছে না ইলান ভাইয়া আর নেই। কিছুক্ষণ আগেও কতটা হাসি খুশি ছিল, মুহূর্তের মাঝে সেই ব্যক্তিটা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি মানতে পারছি না সেখানে রুনা আপু কিভাবে মেনে নেবে। আজকে জানতে পেরেছে রুনা আপু মা হতে চলেছে। আজকেই স্বামীর মৃত্যুর খবর কিভাবে নেবে? হঠাৎই রুদ্রের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখেই কান্নাগুলো সব দলা পাকিয়ে আসছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। রুনা আপু ইলান ভাইয়ার মৃত্যুর শোক কিভাবে নিতে পারবে? কান্না আটকিয়ে ফোনটা রিসিভ করলাম। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে হাসি খুশি একটা কণ্ঠ ভেসে আসে। রিয়া, কেমন আছো? তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি মা হতে চলেছি আর তুমি ফুপি। এবার কিন্তু তোমার পালা। কবে আমাদের গুড নিউজ শোনাবে? মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রুনা আপু নিজের সন্তান আসার খবর শুনে কতটা খুশি। ইলান ভাইয়ার মৃত্যুর খবর শোনার পর কি হাসি খুশিটা থাকবে? আমি কিছুতেই ইলান ভাইয়ার মৃত্যুর খবর রুনা আপুকে বলতে পারবো না। খট করে ফোনটা কেটে দিলাম। নিস্তব্ধ পরিবেশে ভেসে আসছে কিছু মানুষের কান্নার শব্দ। ইলান ভাইয়ার মৃত্যুর খবরটা কারো বিশ্বাসই হচ্ছে না, সবার চোখেই জল। ইলান ভাইয়ার জন্য সবাই কাঁদতে বাধ্য, কারণ তিনি এমনই একজন মানুষ। মুহূর্তের মাঝেই সবাইকে আপন করে নিতে পারে, সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখতে উনি একাই যথেষ্ট। রুদ্র পাথরের মতো সিঁড়িতে বসে আছেন। কাঁদতে কাঁদতে হয়তো চোখের জলও শুকিয়ে গেছে। সারা রাস্তায় এক ফোঁটাও কাঁদেননি। এই বাসায় আসার পরেই ইলান ভাইয়ার আম্মুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন। এমন একটা কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যে এভাবে কাঁদতে পারে, আমার বিশ্বাসই হচ্ছিল না। প্রিয়জন হারানোর ব্যথা হয়তো পাথরের মতো মনকেও গলিয়ে দেয়। রুনা আপু খবরটা শোনার পরপরই জ্ঞান হারিয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। ইলান ভাইয়ার আম্মু অসুস্থ হয়ে পড়েছে। ওনার এক কথা, নিজের ছেলেটাকে শেষ দেখা দেখতে পারলাম না। ইলান ভাইয়ার বাবা কয়েক বছর আগেই মারা গেছেন। ইলান ভাইয়ার পরিবার বলতে রুনা আপু আর ওনার মা। হঠাৎই রুদ্র সিঁড়ি থেকে উঠে দাঁড়ায়, সোজা হেঁটে বাইরে চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু গেলাম। এই মুহূর্তে ওনাকে একা ছাড়া একদমই ঠিক হবে না। উনি সোজা গাড়ি নিয়ে চলে গেলেন। আমি পেছন থেকে কত ডাকলাম, কিন্তু উনি শুনলেনই না। মৃত্যু একটা চিরন্তন সত্য। মৃত্যু সবার জন্যই অবধারিত। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ইরান ভাইয়া আমাদের মাঝে নেই আজকে 2 দিন হলো। গ্রামে একটা কথা প্রচলিত আছে, আজকে মরলে কালকে 3 দিন। সত্যিই চোখের পলকে 2টা দিন হয়ে গেল। ওই দিন রুদ্র ওইভাবে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রুদ্র আর বাসায় ফেরেনি। আমি ওই দিন মামুনি আর আঙ্কেলের সাথে বাসায় ফিরে এসেছিলাম। এই 2 দিনের মাঝে বেশ কয়েকবার ওই বাসায় গিয়েছি। রুনা আপুর দিকে তাকানো যায় না, কারোর সাথে কথা বলে না, শুধু নিষ্প্রাণ তাকিয়ে আছে। এই 2 দিনে রুদ্রকে আমি আর মামুনি হাজারটা কল দিয়েছি, কিন্তু রুদ্র রিসিভ করেনি। টেনশনে যখন আমরা অস্থির হয়ে উঠেছিলাম, ঠিক তখনই রুদ্রের এক বন্ধু ফোন দিয়ে বলে রুদ্র তার কাছে আছে। রুদ্র একদম ঠিক আছে, নিজেকে সামলে নিলে ওনাকে বাসায় পাঠিয়ে দেবেন। উনি ঠিক আছেন শুনে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলি। 2 দিন ধরে কোচিংয়ে যাওয়া হয় না। আগামীকাল থেকে কোচিংয়ে যেতে হবে। ত্রয়ীর কাছ থেকে পড়া জেনে পড়তে বসেছিলাম। ঠিক তখনই উনি বাসায় ফিরে আসেন। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যান। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যালকানিতে চলে গেলেন। আমিও খাতা কলম রেখে ওনার পিছু পিছু আসি।
উনি ব্যালকানিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমিও ওনার পাশে বসে পড়ি। উনি আমার দিকে এক পলকও তাকাননি। 2 দিনেই নিজের কি অবস্থা করেছেন উনি। চোখ মুখ শুকিয়ে গেছে, ঠিকমতো যে খাওয়া দাওয়া করেননি সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এগুলো ওনার নির্ঘুম রাত কাটানোর সাক্ষী। আমি ওনার কাঁধে হাত রাখতেই উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেন। কান্না মিশ্রিত গলায় বলেন, তুমি হয়তো ভাবতেই পারছো না এই 2 দিন আমার কিভাবে কেটেছে। যাকে ছাড়া আমার 1 সেকেন্ড চলতো না, আর আজ 2 দিন হলো আমি তাকে ছেড়ে আছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ইলান নেই। ও আমার সাথে কিভাবে করতে পারলো, আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি পারছি না ওকে ছাড়া থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে। ইলান বলেছিল তো ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে। বিয়েতে ও আর আমি কাপল ডান্স করব। বুড়ো বয়সে সকালে একসাথে হাঁটতে বের হব। টঙের দোকানে বসে চা খাবো। ও ওর কথা রাখেনি। ছোটবেলা থেকে আমরা দুজন তো একসাথেই ছিলাম। আমাদের শৈশব কৈশোর সব একসাথে কেটেছে। আমরা দুজন যা করেছি সব একসাথে। কিন্তু ও আজকে আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি রুনার মুখের দিকে তাকাতে পারছি না। রুনার দিকে তাকালেই অপরাধ বোধে তাড়া করে। ও যখন বলেছিল ইলানকে ফিরিয়ে আনার কথা, নিজেকে তখন অক্ষম মনে হচ্ছিল। আমার তো সাধ্য নেই ইলানকে ফিরিয়ে আনার। আমি ওর সামনে দাঁড়াতে পারছিলাম না। অসহ্যকর এক অনুভূতি তাড়া করছিল। ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দেই। দুজনে কত খুশি ছিল বাবা মা হবে বলে। একটা অ্যাক্সিডেন্ট জীবন থেকে সকল সুখ আনন্দ কেড়ে নিল। ও কতটা খুশি ছিল, এখনই বাচ্চার জন্য শপিং এর প্ল্যান করে নিয়েছিল। আমি ইলানের মৃত্যুটাকে মেনে নিতে পারছি না, সেখানে রুনা কিভাবে মেনে নেবে। এই সময় রুনার হাসি খুশি থাকা দরকার। কিন্তু ইলান চলে গিয়ে যে রুনার সারা জীবনের সাথী করে দিল দুঃখকে। ওর মুখের হাসি চিরতরে মুছে গেল। ওদের সম্পর্কটা আমার চোখের সামনে গড়ে উঠেছিল। দুজন দুজনকে কতটা ভালোবাসতো, হাই স্কুল লাইফ থেকে ওদের ভালোবাসাটা। রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু কেউ কাউকে কোনোদিন ছেড়ে যায়নি। ইলানের একটু কিছু হলেই রুনা পাগলের মতো বিহেভ করতো। রুনাকে একেবারে একা করে দিয়ে ইলান চলে গেল। ওদের দুজনের ভালোবাসা দেখে সবাই হিংসে করতো। স্কুল লাইফ, কলেজ লাইফ সব জায়গায় ওরা বেস্ট কাপল ছিল। ইলানের অনাগত সন্তান যে বাবাহারা হয়ে গেল। পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে গেল। বাবার আদর ভালোবাসা পাবে না। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। হাত দিয়ে রোদ আটকানোর বৃথা চেষ্টা করলাম কিছুক্ষণ। আর মোড়া ভেঙে সোজা হয়ে বসলাম। রাত্রে রুদ্রের হালকা জ্বর এসেছিল। আমি ওনাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়েছিলাম। রুমের লাইট অফ করে দিয়ে বেলকানির লাইট জ্বালিয়ে পড়তে বসেছিলাম। পড়তে পড়তে ব্যালকানিতেই ঘুমিয়ে পড়েছিলাম। সূর্যের আলোর প্রখরতা জানান দিচ্ছে বেশ বেলা হয়ে গেছে। আমি ঝটপট চেয়ার ছেড়ে উঠে পড়লাম। রুমে আসতেই নজর পড়ে বিছানার দিকে। বিছানার উপরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে রুদ্র। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। উনি এখনো ঘুমোচ্ছেন। আমি আর ওনাকে ডাক দিলাম না, খাওয়ার জন্য নিচে চলে এলাম। ব্রেকফাস্ট শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে কারো বুকের সাথে গিয়ে মাথা ঠেকে। মুখ তুলে দেখি রুদ্র। উনি একেবারে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে আসছেন। স্বাভাবিকভাবেই আমাকে উদ্দেশ্য করে বলে, চলো। চলো মানে কি? কোথায় যাব? কোচিংয়ে যাবা না? আমি না হয় কোচিংয়ে যাব, আপনি কোথায় যাবেন? তুমি একা যেতে চাইছো নাকি? এটা কল্পনাও করো না। আমি একা কিছুতেই ছাড়বো না। আপনি সব সময় নিজের মতামত আমার উপরে চাপিয়ে দেন। আপনার সব কথা আমাকে শুনতে বাধ্য করান, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেন না। আজকে আপনাকে আমার কথা শুনতেই হবে। আপনি এখন কোথাও যাবেন না, আপনি অসুস্থ। এখন ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে রেস্ট নেবেন। একদম না, তোমাকে আমি দিয়ে আসবো। তোমাকে আমি একাই বাসার বাইরে এক পাও রাখতে দেব না। জেদ করবা না একদম। তোমাকে আমি কিছুতেই একা ছাড়বো না। একজনকে হারিয়েছি, আমি আরও একজনকে হারাতে পারবো না। লাস্টের কথাগুলো উনি বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন। ওনার যাওয়ার দিকে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি যে আমার কথা শুনবেন না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। ওনাকে ওনার ডিসিশন থেকে সরানো আর ঘোড়ার ডিম দেখা একই বিষয়। আমার বোঝা হয়ে গেছে উনি আমাকে একা ছাড়বেন না। অগত্যা ওনার পিছু পিছু আসলাম। কোচিংয়ের সামনে উনি গাড়ি দাঁড় করিয়ে আমার হাত চেপে ধরে বললেন, আমি তোমার কথা শুনবো। এখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে রেস্ট নেব। তুমি প্লিজ একা একা কোথাও যেও না। কোচিং শেষে তুমি একদম বাইরে বের হবা না। আমি এসে তোমাকে নিয়ে যাব। তুমি আমার কথা শুনবা না? আমি মাথা নেড়ে সম্মতি জানাই যে আমি ওনার কথা শুনবো। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমি যতক্ষণ না কোচিংয়ে ঢুকলাম ততক্ষণ উনি দাঁড়িয়েই ছিলেন। কোচিং শেষে উনি আমাকে নিয়ে ইলান ভাইয়াদের বাসায় এসেছেন। 2 দিন ধরে রুনা আপু কারোর সাথে একটা কথাও বলেনি। টু শব্দটিও করেননি। সারাদিন মূর্তির মতো বসে থাকেন।
আমি ওনার সামনে বসে বকবক করেই যাচ্ছি, কিন্তু উনি ইলান ভাইয়ের ছবির দিকে তাকিয়ে আছেন। রুদ্র ইলান ভাইয়ের আম্মুকে বলেন, আন্টি, আমি তোমাদের এখানে একা থাকতে দেব না, আজকেই তোমাদের দুজনকে আমাদের বাসায় নিয়ে যাব। আন্টি মলিন গলায় বলে, এটা হয় না রুদ্র, আমি তোর সাথে যেতে পারবো না। কেন হয় না আন্টি? তুমি না বলো আমি তোমার আরো এক ছেলে? তাহলে আমার সাথে যেতে তোমার কি অসুবিধে? এই বাসা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। হঠাৎ করে বাসায় পুলিশ আসায় রুনা আপু একটু ভয় পেয়ে যান। ভয়ে আমার হাতটা জোরে চেপে ধরেন। পুলিশ এসেই বলে, বাহ মিস্টার রুদ্র, ভালোই তো অ্যাক্টিং করতে পারেন। মিস্টার ইলানকে হত্যা করে এখন তারই পরিবারকে দয়া দেখাতে আসছেন? রুদ্র অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন? আমি ইলানকে মেরে ফেলেছি? আমাদের তো তাই ধারণা। মিস্টার ইলান শেষবারের মতো আপনাকেই ফোন করেছিল। আপনি যদি মিস্টার ইলানকে খুন না করতেন তাহলে অ্যাক্সিডেন্টের পরপরই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছালেন কি করে? রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ইলান ভাইয়ের মৃত্যুর জন্য ওনাকে দায়ী করা হবে সেটা হয়তো উনি কল্পনাও করতে পারেননি। উনি ধপ করে ফ্লোরে বসে পড়েন। এরই মাঝে বাসার উপস্থিত অন্যরা কানা ঘোষা শুরু করে দিয়েছেন। অনেকে অনেক কথা বলছেন, অনেকেই বলছে রুদ্রই খুন করেছে, তাই তো এত নাটক করে কান্নাকাটি করেছে। আপনি যদি খুন করে না থাকেন তবে এমন করছেন কেন? আমরা তো এটাও জানতে পেরেছি আপনি অ্যাক্সিডেন্টের 2 দিন আগে মিস্টার ইলানকে হত্যার হুমকি দিয়েছিলেন। ইলান সাহেবের অ্যাক্সিডেন্টের পরে আপনি কর্পূরের মতো উধাও হয়ে গেলেন। 2 দিন আপনার কোনো খোঁজ খবর নেই। রুদ্র চুপ করে থাকলেও রুনা আপু চুপ করে থাকতে পারলেন না। আজ 2 দিন পর রুনা আপু মুখ খুললেন ওনার হয়ে প্রতিবাদ করার জন্য। রুনা আপু কথা বললেন। রুনা আপু চিৎকার করে বলেন, আপনারা কি মানুষ? আপনাদের মাঝে কি কোনো মনুষ্যত্ব নেই? আপনারা নিজের চোখেই দেখেছিলেন রুদ্রের অবস্থা। সেদিন রুদ্রকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর আজকেই রং বদল করে ফেলেছেন। আপনারা তো গিরগিটির থেকেও বেশি রং পাল্টান। আপনাদের মতো আত্মীয়ের কোনো দরকার নেই, বেরিয়ে যান এই বাসা থেকে। রুনা আপু একটা লম্বা শ্বাস নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা চাকরিটা কি ঘুষ দিয়ে পেয়েছিলেন? ফোনের লাস্ট কল দিয়ে আপনি বিচার করছেন খুনিকে? এখন যদি প্রমাণিত হয় রুদ্র নির্দোষ, তখন কি আমাকে খুনি বলবে? কারণ রুদ্রের আগে তো আমাকেই কল করেছিল ইলান। আপনি হয়তো ভাবতেও পারছেন না রুদ্র কতটা ইলানকে ভালোবাসে। রুদ্র ইলানকে নিজের ভাইয়ের মতো দেখতো। আপনি তাকেই ইলানের খুনির প্রমাণ করতে চাইছেন? ইলান রুদ্রকে ফোন করেছিল উনি বাবা হবেন সেই খবরটা দিতে, আর ইলানকে হুমকি দেওয়ার কথা। রুদ্র ইলানকে খুন করার হুমকি দিয়েছিল, সেটা একটা ডেয়ার ছিল। বিস্ময়ে পুলিশ অফিসারের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। পুলিশ নিজের বিস্ময় কাটিয়ে উঠতে না পেরে বলে ওঠেন, এসবের মানে কি? আপনি এসব কি বলছেন? অনেক দিন পর আমরা কলেজের সব ফ্রেন্ডরা একসাথে হই। একসাথে হওয়ার উদ্দেশ্য ছিল একটু আনন্দ আর হই হুল্লোড় করা। একজন ট্রুথ আর ডেয়ার গেম খেলার কথা বলে, খেলা শুরু হলে রুদ্রের ট্রান আসলে রুদ্র ডেয়ার নেয়। রুদ্রকে ডেয়ার দেওয়া হয় ইলানকে খুন করার হুমকি এমনভাবে দেয় যেন মনে হয় এটা সত্যি কোনো অভিনয় নয়, সত্যি সত্যি ঘটনাটা ঘটছে। আমরা জানতাম রুদ্র এটা করবে না এবং পারবেও না। বাস্তবে তো অনেক দূরের কথা, অভিনয়েও রুদ্র এই কাজটা করতে পারবে না। রুদ্র নাকচ করে দেয়, সেটা এটা পারবে না। আমাদের অনেক জোরাজুরিতে রুদ্র রাজি হয়, রুদ্র নিজের ডেয়ার সম্পূর্ণ করতে পারে না। ইলানের কলার ধরে অর্ধেক ডায়লগ বলার পরই হুট করে রুদ্র ইলানকে জড়িয়ে ধরে। পেয়ে গেছেন আপনাদের উত্তর, এখন আপনারা আসতে পারেন। তদন্তের কোনো দরকার নেই। তদন্তের নামে বাংলা সিনেমা করার কোনো দরকার নেই। চলে যান এখান থেকে। রুনা আপু এবার চিৎকার করে কাঁদতে থাকে। বাধ্য হয়ে পুলিশ চলে যায়। রুনা আপু কাঁদতে কাঁদতে পড়ে যেতে নিলে আমি ধরে ফেলি। রুনা আপু গিয়ে রুদ্রের সামনে বসে পড়ে। রুদ্র, ইলান কেন এমন করলো? কেন আমাকে ছেড়ে চলে গেল? ও জানে না আমি ওকে ছাড়া কতটা অসহায়। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। ও তো জানতো আমি ওকে ছাড়া থাকতে পারি না। সত্যি আমি আর পারছি না। রুনা আপু রুদ্রর হাত দুটো চেপে ধরে বলে, রুদ্র, তুই তো জানিস আমি ইলানকে কতটা ভালোবাসি। দে না ভাই ইলানকে আমার কাছে ফিরিয়ে। ইলানকে আমার কাছে ফিরিয়ে দিলে আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুই তো বলিস আমি তোর বোন, বোনের কাছে। রুনা আপু অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলেই রুদ্র ধরে ফেলে। আমি আর রুনা আপুর আম্মু দুজন মিলে রুনা আপুকে রুমে নিয়ে যাই। রুদ্র ডক্টরকে ফোন করে। কেটে গেছে 1 সপ্তাহ। রুনা আপু এখন মোটামুটি স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হয়ে গেছে রুদ্র। সারা দিন বাসায় থাকে না, রাত করে বাসায় ফেরে। মাঝে মাঝে ফেরেও না, বাসায় ফিরলেও রুম থেকে বের হয় না। প্রয়োজনের বাইরে কারোর সাথে ঠিক করে কথাও বলে না। উনি এখন আমাকে আর কোচিংয়ে দিয়ে আসেন না, কিন্তু একাও ছাড়েন না। আমার জন্য 2টো গার্ডস নিযুক্ত করেছেন।
ওনারা সব সময় আমার পিছনে আঠার মতো লেগে থাকে। গার্ড সাথে থাকা সত্ত্বেও উনি আমাকে কোচিংয়ের বাইরে কোথাও যেতে দেন না। বাসা থেকে কোচিংয়ে যাবা, কোচিং থেকে সোজা বাসায় আসবা। বিরক্ত হয়ে গেছি আমি। উনি আমাকে খাঁচায় বন্দি পাখির মতো বন্দি করে রেখেছেন। এরকম জীবন যাপনে তো আমি অভ্যস্ত নই। আমি বাঁধন ছাড়া পাখির মতো উড়তে চাই। খোলা আকাশে ডানা ঝাপটাতে চাই। বন্দিত্ব আমার কাম্য নয়। আমি চাই স্বাধীনতা। নিজের ইচ্ছে মতো লাইফ লিড করতে, যেটা ওনার সাথে থেকে সম্ভব না। খাঁচায় বন্দি পাখি যেমন খাঁচা ভেঙে পালায়, তেমন আমারও এখান থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে। ওনার দায়িত্বের বেড়াজালে বন্দী হয়ে থাকতে চাই না। নোট নিয়ে নাড়াচাড়া করছিলাম। নোটটা মুখস্থ করা শেষ। এখন রিভিশন দেওয়ার পালা। প্রথম পেজটা শেষ করে দ্বিতীয় পেজ পড়তে যাব, ঠিক তখনই উনি আমার নোটটা কেড়ে নিলেন। বিরক্তিতে দাঁত কিরমির করে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, সমস্যা কি আপনার? নোট নিয়ে এমন টানাটানি কেন করছেন? দেখতে পাচ্ছেন না আমি পড়ছি? অন্ধ হয়ে গেছেন? উনি আমাকে ধমক দিয়ে বললেন, প্রশ্নটা আমার করা উচিত। কি সমস্যা তোমার? তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? কিচ্ছু বলি না দেখে দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে। আমি এবার বিছানা থেকে নেমে ওনার সামনে দাঁড়িয়ে রেগে গিয়ে বললাম, আমি কি করেছি? আপনি আমার সাহস কোথায় দেখলেন? উনি এবার বেশ জোরে ধমক দিয়ে বললেন, কি করনি তুমি? তোমার সাহস হয় কি করে বাসায় একা ফেরার? তোমাকে আমি বলেছিলাম না তুমি একা একা কোচিংয়ের বাইরে এক পাও রাখবে না? গাছটা তোমাকে কোচিংয়ের ভেতর থেকে নিয়ে আসবে। আর সেখানে তুমি একা একা বাসায় চলে আসছো। শুধু যে বাসায় এসেছো তা না, রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেরিয়েছো। মাথায় বুদ্ধি বেশি হয়ে গেছে? গার্ডসদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসে এসব করো? তোমাকে এত সাহস কে দিল? অ্যান্সার মি। উনি কথাগুলো বলতে বলতে আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। আমি বরাবরের মতো 2 কদম পিছিয়ে গেলাম না। নিজের জায়গায় অনড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আচমকা নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে ওনার কলার চেপে ধরলাম। চিৎকার করে বললাম, আপনার কি আমাকে মানুষ মনে হয় না? আমাকে কি আপনার হাতের পুতুল মনে হয়? যেভাবে ইচ্ছে সেইভাবে নাচাবেন? আমি পুতুল বা যন্ত্র নয়, আমি একজন মানুষ। একটা মানুষ এভাবে বাঁচতে পারে না। আমি বিরক্ত হয়ে গেছি নিজের জীবনের উপরে, আপনার উপরে। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। ক্রমে ক্রমে আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছেন। আমাকে আপনার খাঁচার বন্দি পাখি বানিয়ে দিয়েছেন। আমি আপনার বন্দিনী হয়ে থাকতে চাই না। আমি খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়তে চাই। নিজের জীবনটাকে উপভোগ করতে চাই। এই রুমে, এই বাসায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় এই বাসায় আমার জন্য বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। নিঃশ্বাস নিলে আমি মরে যাব। আমি হাঁপিয়ে গেছি। প্লিজ আমাকে মুক্তি দিন। আমি মুক্তি চাই। উনি আমার বাহু খামচে ধরেন। ওনার আঙুলগুলো যেন আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। উনি দাঁতে দাঁত চেপে বলেন, মুক্তি? মুক্তি চাই তোমার, তাই না? আমার কাছ থেকে মুক্তি চাও? যেটা কোনো দিনও পাবে না। আমার কাছ থেকে তোমার কোনো মুক্তি নেই। জোর করেই তোমাকে আমার সাথে রেখে দেব। আমার বন্দি খাঁচার পাখি হয়েই থাকবে তুমি। আজকে থেকে তোমার টোটালি বাসা থেকে বের হওয়া বন্ধ। কোচিংয়েও যাওয়া বন্ধ। কোচিংয়ের সমস্ত নোট আমি তোমাকে এনে দেব। কথাগুলো বলেই উনি চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। উনি এসব কি বলে গেলেন? সে যাই হোক, আমি তো বন্দি হয়ে থাকবো না। মাথার উপরে কারো হাতের ছোঁয়া পেয়ে ধর পড়িয়ে ঘুম থেকে উঠলাম। সজাগ হয়ে নিজের মাথায় কারো হাতের উপস্থিতি অনুভব করতে ব্যর্থ হলাম। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই। উনি তো বাসায় নেই। আজকে ওনার হসপিটালে নাইট শিফটে ডিউটি। নিজের মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি। বাকি রাত আর দু চোখের পাতা এক করতে পারলাম না। রেজাল্ট নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। আগামীকালের রেজাল্টের উপর নির্ভর করবে আমার স্বপ্ন পূরণ হবে কিনা। ভোর রাতের দিকে রুদ্র বাসায় আসলো। আমি ওনার সাথে কথা বললাম না। উনি ওনার মতো ফ্রেশ হয়ে নিলেন। আমার মনটা কেমন অস্থির অস্থির লাগছে। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আজান দিতেই আমি ফ্রেশ হয়ে উজু করে নিলাম। উনি মসজিদে চলে গেলেন। নামাজ পড়লে পড়লে অশান্ত মনও শান্ত হয়ে যায়। অন্যরকম এক প্রশান্তি অনুভব হয়। উনি মসজিদ থেকে এসে শুয়ে পড়লেন। আমি নামাজ শেষে না শুয়ে ছাদে চলে এলাম। নামাজ পড়ার পর মনের অস্থিরতা অনেকটাই কেটে গেছে। সকালে নির্মল হাওয়া, শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে দিচ্ছে। একদিকে ভালো লাগা কাজ করছে, আর একদিকে টেনশন হচ্ছে। রেজাল্ট কি হবে এটা চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যদি A+ না আসে তাহলে আমার স্বপ্ন আর পূরণ হবে না। ছাদে একটা দোলনা আছে। অবশ্যই বাসার ছাদটা আমিই সাজিয়েছিলাম আমার মনের মতো করে। এই ছাদের প্রত্যেকটা গাছ আমার হাতে লাগানো। ফুলের পাশাপাশি ফলের গাছও রয়েছে। ফুল গাছের সংখ্যাটাই বেশি। ছাদের রেলিংয়ের উপরে বসে পড়লাম। ফোনে টুংটাং শব্দ করে মেসেজ আসছে।
মেসেজ দেখতে একদমই ইচ্ছে করছে না, আর আমি জানি ত্রয়ী মেসেজ দিচ্ছে। এই মেয়েটা প্রত্যেকটা রেজাল্টের সময় এমন করে, ফোন দিয়ে মেসেজ করে আমাকে পাগল বানিয়ে দেয়। যতক্ষণ না রেজাল্ট দেবে ততক্ষণ পর্যন্ত এমনি করবে। 9টার দিকে ছাদ থেকে নিচে নেমে আসলাম। ড্রয়িং রুমে চাঁদের হাট বসেছে। আব্বু, আম্মু, ভাইয়া, রিদি আপু, নিয়াম ভাইয়া, নিধি আসছে। কিন্তু সবাইকে দেখে আমি মোটেও অবাক হলাম না। আমি জানতাম সবাই আসবে। যদি না আসতো তাহলে ভীষণ অবাক হতাম। কারণ এই মানুষগুলো আমার জীবনের এমন কোনো বিশেষ মুহূর্ত নেই যখন তারা আমার পাশে ছিল না। ভাইয়া বেশ আয়েশ ভঙ্গিতে সোফায় বসে মিষ্টি খাচ্ছে। আমাকে দেখেই ভাইয়া বলে উঠল, ওই তো রিয়া চলে এসছে, আর কাউকে যেতে হবে না। রিচু, এত টেনশন করিস না। আয় এদিকে আয়, মিষ্টি খা। আমি জানি তুই ফেল করবি। আমি ভাইয়ার দিকে চোখ পাকিয়ে তাকাই, তারপর আম্মুর দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখ করে বলি, আম্মু দেখো ভাইয়া কি বলছে। আম্মু ভাইয়ার বাহুতে থাপ্পড় দিয়ে বলে, তুই আর ভালো হবি না। দেখছিস মেয়েটা টেনশন করছে, তার মাঝে তুই মেয়েটার পেছনে লেগেছিস। আর একবার কিছু বললে তোর খবর আছে। এত টেনশন করার কি আছে? ও জানেও না ও কেমন পরীক্ষা দিয়েছে। পরীক্ষা খারাপ দিয়েছে বলেই এত টেনশন করছে। আমার পরীক্ষার রেজাল্টের সময় আমি কত চিল মুডে ঘুরতাম। রিদি আপু মাঝখান থেকে বলে ওঠে, কেমন যে চিল মুডে ঘুরে বেড়াতি আমাদের জানা আছে। পরীক্ষার রেজাল্টের আগের দিন থেকে রুমে দরজা বন্ধ করে বসে থাকতি। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না দিত ততক্ষণ দরজা বন্ধ করে বসে থাকতি। খালামণি যদি বলতো, শাওন তুই A+ পেয়েছিস, তাহলেই দরজা খুলতি। জেএসসি পরীক্ষার সময় কি কাণ্ডটাই না ঘটিয়েছিলি, এখনো মনে পড়লে আমার হাসি পায়। রেজাল্টের 2 দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসেছিলি। রেজাল্টের দিন সোজা গিয়ে পুকুরে নেমে পড়লি। তখন কি ভয়াবহ ঠান্ডা ছিল, কেউ বলেও তোকে আটকাতে পারেনি। জানিস রিয়া কেন পানিতে নেমেছিল? টেনশনে নাকি তার মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করার জন্য আর টেনশন কমানোর জন্য সে পুকুরে নেমে গেছে। রেজাল্ট শুনে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঠিক মতো খাওয়া দাওয়া না করা, শীতের মাঝে পানিতে ভেজার কারণে অজ্ঞান হয়ে গেছিল। রেজাল্ট নিয়ে আনন্দ করা রেখে সবাই শাওনকে নিয়ে হসপিটালে ছোটে। রিদি আপুর কথা শেষ হতেই সবাই এক পতন হেসে নেয়। ভাইয়া মুখ কাচু মাচু করে বসে আছে। এতক্ষণ পরে নিয়াম ভাইয়া মুখ খুলেন, রুদ্র কোথায়? আমরা এত দূর থেকে চলে এলাম, রুদ্রর কোনো খবর নাই। তার বউয়ের রেজাল্ট দেবে তার পাত্তাই নেই। রিদি আপু নিয়াম ভাইয়াকে রাগ দেখিয়ে বলে, আমার ভাই তোমাদের মতো চাকরি করে না, তোমাদের মতো সারাদিন শুয়ে বসে টাকা পায় না, ওকে পরিশ্রম করতে হয়। তুমি আমাকে অপমান করছো? তুমি আমাকে টোটো কোম্পানির ম্যানেজার বলছো? আমিও কম পরিশ্রম করি না ওকে? পরিশ্রম করোই তো, শুধু শুধু বসে বসে অর্ডার করো, এটা করো ওটা করো। রেজাল্ট দেবে 11:30 নাগাদ। জানি রেজাল্ট হাতে পেতে পেতে 12টায় বেজে যাবে। উনি ঠিক 11:30টায় নিচে নামলেন। 12টা বাজতেই উনি আর ভাইয়া রেজাল্ট দেখতে বসে পড়লেন। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি একাধারে পায়াচারি করছি। অল্প কিছুক্ষণ পরে ভাইয়া মুখ কালো করে আমার দিকে তাকাই। ভাইয়ার মুখ দেখে আমার বুকের ভেতরে ধক করে ওঠে। আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করে, রেজাল্ট কি হয়েছে? রিয়া ফেল করেছে। কথাটা শুনেই আমি 2 পা পিছিয়ে গেলাম। আমার চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে। আমি দৌড়ে রুমে চলে এলাম। পেছন থেকে ভাইয়া অনেক ডেকেছিল কিন্তু আমি শুনিনি। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। রাস্তায় বের হলে সবাই বলবে রিয়া ফেল করেছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি নিজের স্বপ্ন, আব্বুর স্বপ্ন, কারো স্বপ্নই পূরণ করতে পারলাম না। আমি রুমে এসে দরজা বন্ধ করতে নিলেই রুদ্র এসে বাধা দেয়। রুদ্র আমাকে ঠেলে ভেতরে ঢুকে পড়ে। উনি নিজেই দরজা বন্ধ করে দেন। আমার 2 গালে হাত রেখে চোখের পানি মুছতে মুছতে বলেন, বোকা মেয়ে, শাওন ভাইয়া তো তোমার সাথে ফাজলামো করেছিল। সবটা না শুনে আগেই দৌড়ে চলে এসছো। তুমি ফেল করোনি, তুমি A+ পেয়েছো। কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। ওনাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। উনি পরম মমতায় আমাকে ওনার বুকে আগলে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখন কাঁদছো কেন? এখন তো তোমার হাসার সময়। এই কান্না থামাও, সবাই ভাববে আমি তোমাকে মেরেছি তাই তুমি কান্না করছো। এক্ষুনি কিন্তু তোমার হিটলার বাপ আমার মাথা ফাটাতে আসবে। আমি তো আনন্দে কাঁদছি। আমার স্বপ্ন পূরণের আরও একটা ধাপ পার করে ফেললাম। আমার স্বপ্নের খুব কাছে চলে এসেছি আমি। এবার আমার স্বপ্ন পূরণ করতে হবে, তাই না? তোমার নিজের উপর বিশ্বাস নেই, কিন্তু আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম তুমি সবার আশানুরূপ ফলাফল করবে। কিছুক্ষণ আগে ইলান ভাইয়াদের বাসায় আসছি। আমার রেজাল্টের খবর শুনে রুনা আপু আর ইলান ভাইয়া আম্মু ভীষণ খুশি হয়েছে। আন্টি তো আমাকে নিজের গলার চেন খুলে পরিয়ে দিয়েছেন। রুনা আপু আমার হাতে একটা বড় গিফট বক্স ধরিয়ে দিয়েছে। এটা নাকি ইলান ভাইয়া আমার জন্য কিনেছিল আমার রেজাল্টের দিন দেবে বলে। রুনা আপু কাঁদছে। আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
হুট করে কলিং বেল বেজে উঠল। সবাইকে বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দরজার সামনে ইলান ভাইয়াকে দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ইলান ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে।